সবাইকে স্বাগতম জানাই আমার কাশ্মীর ভ্রমণ গল্পের দ্বিতীয় পর্বে। আজ আমরা যাচ্ছি সোনমার্গ বা সোনামার্গ। চারিদিকে বরফ আবৃত পাহাড় বৃষ্টির একটি শহর সোনমার্গ। এর পরিচিতি এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। অবাক করা বরফ মোড়া পাহাড়, সবুজ তৃণভূমি, স্বচ্ছ জলের নদী আর হিমবাহ হলো এখানের মূল আকর্ষণ। আর ভূস্বর্গ কাশ্মীরের আকর্ষণীয় পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম সোনমার্গ। আজকে আমরা ঘুরে দেখব অকল্পনীয় সৌন্দর্যের পরা সোনমার্গ বা সোনামার্গ। চলুন গল্পের শুরু থেকে করি। শুভ সকাল। আজ আমরা যাচ্ছি সোনমার্গে। আমাদের যাত্রা আবার শ্রীনগর থেকে শুরু। আমরা হোটেল থেকে 25 কিলোমিটার দূরে নাস্তার জন্য দাঁড়ালাম আমাদের হোটেলে। আর এই পাশে হচ্ছে সিন্ধু রিভার, সাধারণ একটা ভিউ। আগে নাস্তা করি, তারপর রিভারের ভিউ দেখাবো আপনাদের। সেই সিন্ধু রিভার। আমরা এই ব্রিজ দিয়েই সোনমার্গে যাব। তো এই সুন্দর নদীর শব্দ শুনে আহা কি শান্তি লাগতেছে। আসলে জীবন এখানে সুন্দর, ঘুরতে হবে বেশি বেশি। এই সিন্ধু ভারত উপমহাদেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর একটি, যার নাম অনুসারে ভারতের নাম ইংরেজিতে ইন্ডিয়া বা ফার্সিতে হিন্দুস্তান হয়েছে। মানস সরোবরের পার্শ্ববর্তী এলাকার তিব্বতীয় মালভূমি থেকে উৎপন্ন হয়ে নদীটি জম্মু এবং কাশ্মীরের লাদাখ অঞ্চলের উপর দিয়ে পাকিস্তান জুড়ে প্রবাহিত হয়ে আরব সাগরের সাথে মিলিত হয়েছে, যার জন্য এটি পাকিস্তানের দীর্ঘতম এবং জাতীয় নদী। আপাতত আমরা নাস্তা শেষ করে সিন্ধু নদীর উপর দাঁড়িয়ে আছি। এ হচ্ছে সিন্ধু নদী, আর পিছনে সেই স্বপ্নের পাহাড় কাশ্মীর। কি শান্তি, এত শান্তি কই রাখি আর। আজকে আমাদের দ্বিতীয় দিন কাশ্মীর ভ্রমণের। যদিও বা আমরা আজকে সোনমার্গ যাচ্ছি। সোনমার্গ আপনার অনেক ঠান্ডা, ডে 1 থেকে অনেক বেশি ঠান্ডা। আজকে ঠান্ডা বলতে গেলে এদিকে আরও গেলে ঠান্ডা বেশি। আমরা অলরেডি হোটেল থেকে 25 কিলোমিটার দূরে এখানে আসছি, আরও প্রায় আপনার 60 কিলোমিটারের মতো আছে। তো ওইদিকে গেলে আরও ঠান্ডাটা বাড়বে, কারণ আমরা হিমালয়ের কাছাকাছি যাব এবং বরফের কাছাকাছি যাব, ঠান্ডাটা আরও বাড়বে। আমরা এখান থেকে কিছুক্ষণ ছবি তুলে তারপর বিদায় নিব। আমরা চলে আসলাম সোনমার্গের মেন পয়েন্টে। এটা হচ্ছে সোনমার্গ। ওই নিচে পার্কিং থেকে নেমে আমরা একটু উপরে উঠলাম। এ হচ্ছে আরও বেশি পাহাড়। গুলমার্গ থেকে সোনমার্গের বরফের পাহাড় আরও বেশি, মানে এখানে আরও বেশি বরফ পড়ে। এদিক থেকে লাদাখ আরও অনেক বেশি কাছে, যার কারণে এদিকে বরফও একটু বেশি পড়ে। আমার পিছনে সব বরফ। আমি ওই উপরে যাব, হাঁটতে হাঁটতে দেখি কত দূর যাওয়া যায়। আপাতত আমি হাঁটতে হাঁটতে এদিকে গুগলে দেখলাম একটা রয়্যাল সাল লেক নামে জায়গা আছে, লেক। প্রায় ওইটা অনেক দূরে হবে, কিন্তু ওইটা যদি ডেস্টিনেশন হিসাবে ধরি, ওইদিকে হাঁটতে থাকি, হয়তো বা কিছু আরও সুন্দর দৃশ্য দেখে যেতে পারি। সেই হিসাবে একটা গন্তব্য ধরে হাঁটতেছি, দেখি কতটুকু কভার করতে পারি। কারণ এখানে একটু গেলেই উঁচু আরেকটি পাহাড় আসে। তো এখানে গাইড ছাড়া মোটামুটি অসম্ভব বলা যায় ঘোরা। তো কেউ জানাশোনা মানুষ নিয়ে আসলে তাইলে সম্ভব। কাশ্মীর ভ্রমণের জন্য একটা নির্দিষ্ট প্ল্যানিং, আমার মনে হয় কাশ্মীর যদি আপনি ভালো করে ঘুরতে চান, তাহলে প্রায় 10 থেকে
15 দিনের একটা প্ল্যানিং লাগবে প্রপার। শীতের জামা, মাস্ক, জুতা, যে জুতা দিয়ে আপনি বরফে হাঁটতে পারবেন, প্লাস এমনি রাফ ইউজও করতে পারবেন, বা 2 জোড়া জুতা আনবেন, 1 জোড়া মাটির জন্য, আরেক জোড়া এমনি 2 জোড়ায় জুতা আনলে আমার মনে হয় বেস্ট এখানে। কারণ আপনাকে রেন্টে নেওয়ার কোনো প্যারা থাকবে না, কারণ এখানে রেন্ট নেওয়া বা যারা বার্গেনিং পারে না তাদের জন্য অনেক কষ্টকর। বিশেষ করে আমার বার্গেনিং করা অতটুকু আসে না, কারণ করতে পারি না ধরতে গেলে, যার কারণে বার্গেনিং বেশি করতেই পারি না। আর স্কেটিং বোর্ডে চড়ার জন্য বার্গেনিং করতে হয়। 500 হচ্ছে সর্বনিম্ন এখানে, দর কষাকষি করলে আরেকটু কম হতে পারে, কিন্তু সব কিছু ডিপেন্ড করে আপনার দরের উপর। যতটুকু আপনি দর কষাকষি করতে পারবেন ততটুকু এখানে আপনি লাভবান হবেন। তো আর আমি বলবো যে প্রপার একটা প্ল্যানিং লাগবে। আর ট্যুরিস্ট গাইডের সাথেও আসা যায়। ট্যুরিস্ট গাইড মোটামুটি আপনাকে একটা ভালো গাইড দিতে পারে। তাছাড়া আপনার নিজেও আসতে পারেন এখানে এসে, কাশ্মীরে ট্যুরিস্ট গাইডের সাথে হলে আরও একটু কম পাবেন, এই আর কি। যদি আপনি বাংলাদেশ থেকে আসেন, ডাইরেক্ট বাংলাদেশি ট্যুরিস্ট গাইড নিতে চান তাও ভালো। একটা প্রথমবার এক্সপিরিয়েন্সের জন্য ট্যুরিস্ট গাইডের সাথে আসা আমার মনে হয় বেস্ট। যদিও বা আমি আসিনি, ফ্যামিলির সাথে কোনো প্ল্যানিং ছাড়া চলে আসলাম। অনেক জায়গায় প্রভাব অনেক বেশি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, অনেক উঁচুতে এটা। এখানে অক্সিজেন লেভেল অনেক কম। হাঁটতেছি আমি, যদিও বা রানিং করি, এতটা নিঃশ্বাস নিতে কষ্ট হয় না। আমি অনেক আস্তে আস্তে হাঁটতেছি, তারপরও নিঃশ্বাসের একটু প্রবলেম হচ্ছে। আসলে এখানে যে টানেলগুলো হয়েছে, ওই দূরে দেখতে পাচ্ছেন যে টানেলগুলো, হয়তো বা দেখা যাচ্ছে কিনা জানি না। টানেলগুলোর কারণে অনেক বেশি সেফ অ্যান্ড সিকিউর হয়ে গেছে কাশ্মীর এবং লাদাখ ভ্রমণ। আশা করা হচ্ছে আর 3-4 বছরের মধ্যে প্রতি বছরে 12 মাসেই লাদাখ ভ্রমণ করা যাবে। আপনারা ওই দূরে হয়তো বা দেখতে পাচ্ছেন একটা সুড়ঙ্গের মতো, ওটা হচ্ছে টানেল। আর দেখেন কত বড় পাহাড়, পাহাড়ের ওই পিছন থেকে এসে এদিক দিয়ে বেরোলো টানেলটা। প্রায় হয়তো বা 1 কিলো বা 1.5 কিলো থেকে বেশি বড় হবে টানেলটা সম্ভবত আর কি। আমরা এই টানেল দিয়ে আসিনি, এখনও নির্মাণাধীন, কিন্তু আমরা প্রায় 9 কিলোমিটারও বেশি একটা টানেল দিয়ে এসেছি, যেটা আপনার একেবারে জম্মুতে টু শ্রীনগর আসতে হয়। এই টানেলটা পরে জম্মু টু শ্রীনগর আসার সময় 9 কিলোমিটারের বড় একটা টানেল আছে। আপনি ওই টানেলে কত বড় বড় পাহাড় আমরা ক্রস করেছি, যা টানেল থেকে বের হওয়ার পরে দেখলাম। এই 9 কিলোমিটারে আপনার কত বড় বড় রাস্তা শর্টকাট হয়ে গেল। প্রায় 15 থেকে 20 কিলোমিটার রাস্তা 9 কিলোমিটার হয়ে গেল। আর সেফ, আপনি যদি দেখেন এই রাস্তাগুলোর পাশে যেই পাথরগুলো আছে, এই তো একটা পাথর যদি ছুটে গাড়ির মধ্যে পড়ে, পুরো গাড়ি ভ্যানিশ, মানুষ তো থাকবে না, গাড়ি পুরো ভ্যানিশ হয়ে যাবে আমার মনে হয়। তো এই জন্য আমার মনে হয় এই টানেলগুলো এখন সময়ের দাবি। আসলে ইন্ডিয়ান সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, আর এখানের অথরিটিকে। অনেক সুন্দর কিছু টানেল নির্মাণ করতেছে ওরা এই কাশ্মীরকে আরও সুন্দর এবং সেফ করার জন্য। আপাতত আমি 1 কিলো হেঁটে চলে আসলাম। এখানের ল্যান্ডস্কেপ ভিউ আসলে অসাধারণ। মাত্র 1 কিলো, আমি যেখান থেকে বলেছিলাম একটু হেঁটে দেখি, সেখান থেকে এখানে দূরত্ব 1 কিলো, তারই কম, কিন্তু ভিউ দেখেন। আসলে একটু হাঁটাহাঁটি যদি করতে পারেন ভালো করে, আমার মনে হয় না 5-10 কিলোমিটার হাঁটা কোনো ব্যাপার। এখানে দৃশ্য দেখে দেখে আপনি হাঁটবেন এবং এই কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করে করে হাঁটবেন। আর আপনি যদি একান্তই না পারেন, তাহলে আপনাকে এখানে স্কেটিং বুটগুলো নিতে হবে। আর গাড়ি আছে, গাড়ি নেবেন, এই হচ্ছে কথা। আর এখানে যদি হাঁটেন, প্রতিটা জায়গার মুহূর্ত আপনি আস্তে আস্তে দেখে দেখে সুন্দর করে যেতে পারবেন, এবং যেখানে খুশি যখন খুশি যেভাবে মন চাই আপনি যেতে পারবেন। এই দেখেন কত সুন্দর। আমি
এই ভিউটা আপনাদেরকে দেখাই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts. আমি আমার গন্তব্যের শেষে চলে আসলাম। এ হচ্ছে আমার শেষ গন্তব্য। আমি আর যাওয়ার ইচ্ছা রাখতেছি না, কারণ আমি যা দেখার, যা মোটামুটি নিজের আগ্রহ ছিল দেখার, ওই জিনিসটা দেখে ফেলতেছি। ওই দেখেন, ওই দূরে যে জিনিসটা দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগে ভিজিবল ছিল পাহাড়টা, এখন ইনভিজিবল হয়ে গেল কুয়াশার কারণে। মানে ম্যাক এসে পুরা অন্ধকার করে ফেলেছে। Gonna be two hearts running wild. আসলে ঘোরাঘুরি খুবই দরকার। সারা বছর অন্তত একটা ভ্রমণ দরকার, এরকম ইন্টারন্যাশনাল হোক ন্যাশনাল হোক, একটা ভ্রমণ অবশ্যই দরকার। ফ্রেন্ডস, ফ্যামিলি, আপনার পছন্দের মানুষ, তাদের সাথে একটা অবশ্যই আমি মনে করি ট্যুর দরকার। এরকম ট্যুর দিলে তাদের সাথে সময়গুলো আরও সুন্দর হয়ে ওঠে, সম্পর্কগুলো আরও সুন্দর হয়ে ওঠে। দিন শেষে আপনার ডিপ্রেশন থাকে না। আর এত বড় বড় আপনি পাহাড় দেখেন, এত বড় বড় পাহাড় দেখে নিজেকে মনে হবে এতটুকু আপনি খুবই নগণ্য, খুবই। আমার ঘড়িতে আমাকে সংকেত দিল যে আমি 10,000 স্টেপ হেঁটে ফেলেছি। এখন আমার পার্কিং এরিয়া প্রায় আরও 2 কিলোর মতো আছে হয়তো বা। তো অলরেডি আমি 10,000 স্টেপ হিসাব করলে প্রায় 9-10 কিলোমিটারের সমান হয়। তো সেই হিসাবে আমার হাঁটার গোল আমি কমপ্লিট করেই ফিরছি। হয়তো বা লেকে যেতে পারি নাই, কারণ ওইখানে যাওয়া এখন অসম্ভব। একজন এখানে লোকাল ভাই বলছে যে এখানে এখন যাওয়া যায় না, জুন জুলাই, তখন এখানে আমি যেখানে বরফে হাঁটছি সেখানে বরফ থাকে না, ওইখানে বরফ কম হয়ে যায়। আপাতত এখানে ওই জায়গাতে বরফ বেশি। সোনমার্গের ট্র্যাক এখানে শেষ। ট্র্যাক আমি প্রায় ওই পাহাড় পর্যন্ত গেছি, পাহাড়ের নিচ পর্যন্ত। ওই পাহাড়ের নিচে ঘুরে আপাতত চলে আসলাম। এখন খাওয়া দাওয়ার পালা। আর রাস্তায় কয়েকটা ভিউ পয়েন্ট আছে, ওইগুলো ভিউ পয়েন্টগুলো দেখে আবার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা। আর লাদাখ রোডে এসে, এই সোনমার্গ এলাকায় এসে আমার লাদাখ আসার স্বপ্ন আরও বেশি তীব্র হয়ে গেছে। সাইকেল নিয়ে লাদাখ আসা খুবই জরুরি মনে হচ্ছে এখন। একবার আসতে হবে সাইকেল নিয়ে লাদাখ অবশ্যই। এবার দেখে গেলাম লাদাখ রোড, নেক্সট বার আসবো যখন সাইকেল নিয়ে অবশ্যই লাদাখ সাবমিট করে যাব। আর এই স্বপ্ন নিয়ে আপাতত সোনমার্গ থেকে বিদায় নিচ্ছি।